উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গুতেরেস ও ইউনুস। আরাকানে গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরতে আকুতি রোহিঙ্গাদের। রাজধানীর বাইরে কাটেনি ভোজ্য তেলের সংকট, উত্তাপ ছড়াচ্ছে মাছ ও চালের বাজার, সবজিতে স্বস্তি। এখন যে পরিস্থিতি আপনার দাম ঠিক আছে, কিন্তু আমাদের নিম্ন মানে মধ্যবিত্ত ফ্যামিলির লোক একটু যদি কম হয় আমাদের জন্য অনেক ভালো। মাগুরায় শিশুটির বাড়িতে চলছে হাহাকার, শোকে পাথর বাবা মা, অগ্নিসংযোগ ভাঙচুরে ধ্বংসস্তূপ, আসামিদের বাড়িঘর। এবং জামালপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ কাজে ধীর গতি, বানে ভাসে ঘর বাড়ি আর ফসলি জমি, দ্রুত কাজ শেষ করার দাবি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিবের কাছে রোহিঙ্গারা রাখাইনে মিয়ানমার জান্তার চালানো গণহত্যার বিচার দাবি করেন। একই সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে জাতিসংঘ মহাসচিবের কাছে আকুতি জানান তারা। এ সময় গুতেরেসের সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে শুক্রবার দুপুরে গুতেরেস ও ডক্টর ইউনুস একটি চার্টার ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে আনুষ্ঠানিকতা সেরে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান মহাসচিব। রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে গুতেরেস উখিয়ায় প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে কিশোর মোহাম্মদের বিরুদ্ধে 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার ও স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের পরিবার। এই ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা। লালমনিরহাটে 7 বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জহিরুল মোল্লা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বগুড়া শাহজাহানপুরে আপন খালুর বিরুদ্ধে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে নিজ বাড়িতেই যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অটোরিকশা চালক। এদিকে মেহেরপুরে 9 বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িতরা তদন্ত অফিসারের সহযোগিতায় জামিনের অভিযোগে সদর থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ক্লট পাওয়া গেছে আর কি ভ্যাজাইনার সাইড আর কি। তো এমনিতে এক্সামাইন করে আর কি প্রাইমারিলি বোঝা গেছে যে হ্যাঁ। গত 10 তারিখে তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। মাগুরা শ্রীপুরের জারিয়া গ্রামে নিহত শিশুটির পরিবারের সাথে দেখা করতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শোককে শক্তিতে রূপান্তর করে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান তারা। এদিকে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর শেষে ধ্বংসস্তূপ দেখতে এসে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান এলাকাবাসী। সহকর্মী পঙ্কজ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। সোনাইকুন্দি ঈদগাহ ও গোরস্থানে এক বৃদ্ধের কবর খুঁড়ছেন গোরখোদক সুলতান মাহমুদ। এর আগে পাশবিক নির্যাতনে নিহত 8 বছরের শিশুর কবর খুঁড়তে যেন হাত অবশ হয়ে আসছিল তার। কবর খুঁড়ছি, এত কষ্ট লাগছে তা বলে শেষ করতে পারি না। রাতে জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। সকালে ধ্বংসস্তূপ দেখতে এসে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী। বাইরে থেকে অনেক লোকজন এসে এরকম ভাঙাচোরা করে গেছে, তা এখন লোকে এর সুষ্ঠু বিচার চাই ভাই। আসলে এর বিচারটা এমন ভাবে হওয়া উচিত যে ভবিষ্যতে আর কোনো ধরনের ধর্ষক
মানে বা অপরাধী এই ধরনের কোনো কাজ করতে না পারে। এরপর সকাল থেকে শিশুটির বাবা মায়ের সাথে দেখা করতে তাদের জারিয়া গ্রামের বাড়িতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা শোককে শক্তিতে রূপ দিয়ে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। দেশে আর যেন কোনো শিশু ও নারী মাগুরার শিশুর মতো পাশবিক আচরণের শিকার না হন, সে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে বাম তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 5 কিলোমিটার অংশের 3 কিলোমিটারের কাজ এখনো ঝুলে আছে। এতে প্রতি বছর বন্যায় ভাসে 8 ইউনিয়নের 4 লাখের বেশি মানুষ। তলিয়ে যায় হাজার একর ফসলি জমি ও ঘরবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এই অবস্থায় দ্রুত পুরো বাঁধের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। উপজেলা প্রশাসন বলছে এই নিয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। জামালপুর থেকে রিয়াদ হাসান হৃদয়ের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সালমা জাহান। যমুনা নদী এখন সৌন্দর্য ছড়ালেও বর্ষায় ধারণ করে ভয়ঙ্কর রূপ। বন্যা ও ভাঙন আতঙ্কে থাকেন নদী পাড়ের বাসিন্দারা। গেল 5 বছরে যমুনা নদীর বাম তীরে জামালপুর ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার থেকে সিংভাঙা অংশে 2 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করছে উপজেলা প্রশাসন। কিন্তু সিংভাঙা থেকে চিনাডুলি বাজার পর্যন্ত বাকি 3 কিলোমিটার অংশে বাঁধ না থাকায় বন্যার পানি ঢোকে লোকালয়ে। কোনো কাজেই আসে না নির্মিত বাঁধের অংশ। পানির স্রোতে ভেসে যায় ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বসতভিটা। এতে ক্ষতির মুখে নদীর তীর ও আশপাশের 8 ইউনিয়নের 4 লাখেরও বেশি মানুষ। আবাদ মাটি করছিল, ধান মেলা ফসল আবাদ করছিল, নষ্ট হয়ে গেল। বাজারে কোনো রাস্তাঘাট নেই, গাড়ি ঘোড়া চলে না, বন্ধ হয়ে আছে। এই জন্য আমরা বিভিন্ন সমস্যা করি আছি। আগে আমরা যদি গাড়িতে চড়তাম তাহলে আমরা একবারে বাড়ি বন্ধ যেতে পারতাম, এখন যেতে পারি না, 1-1.5 কিলো হাইটে যাওয়া লাগে। শুরু থেকে কাজ চলছে ধীর গতিতে। বর্ষা এলেই পানি উন্নয়ন বোর্ডের কাজে তোড়জোড় শুরু হয়। স্রোতের মধ্যে পানিতে জিও ব্যাগ ডাম্পিং, সিসি ব্লক ফেললে খুব একটা কাজে আসে না। তাই বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। নদী ভাঙি গেছে, বাঁধের উপরে ছাপড়া চলে আসে, এখন কখন যে আবার ভাঙি যায় কোনো উপায় নাই। পরে এই এলাকা বিলীন হয়ে ভাঙ্গি চুরি বিলীন হয়ে যাবো, ক্ষয়ক্ষতি হবো। তাতে এই তাড়াতাড়ি বন্যার আগেই এই বাঁধটা যেন হয়। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই বাঁধটা বন্যার আগেই যেন কাজটা করে দেয়, তাইলে আমরা এই সুফলটা ভোগ করতে পারব। উপজেলা প্রশাসন বলছে বাকি 3 কিলোমিটার বাঁধের একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ড একটি ফিজিবিলিটি স্টাডি চলমান আছে তাদের। এই ফিজিবিলিটি স্টাডির পরে তারা যদি সেখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি বড় কংক্রিট প্রোটেকশন বাঁধের প্রকল্প গ্রহণ করে, তাহলে এই যমুনার করাল গাছ থেকে আমার ইসলামপুরবাসী অবশ্যই সেভ হবে। বাঁধটি হলে দুর্ভোগ থেকে রক্ষা পাবে কৃষি নির্ভর অঞ্চলটি। তাই বাঁধের কাজ শেষ করতে দ্রুত প্রকল্প নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সপ্তাহ শেষে সারা দেশে বাড়তি মাছ মাংসের দাম। কাটেনি সয়াবিন তেলের সংকট। অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। কুষ্টিয়ার বাজারে 3 থেকে 4 টাকা বেড়েছে চালের দাম। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্রেতাদের। তবে স্বস্তি মিলছে শাকসবজিতে। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। সপ্তাহ শেষে শাকসবজি ক্রেতাদের নাগালে থাকলেও চট্টগ্রামে বাড়তি মাছের দাম। এদিন বাজার মনিটরিংয়ে যায় সিটি মেয়র ও জেলা প্রশাসন। ময়মনসিংহের বাজারে সবজির দামে লাগাম থাকলেও ছুটেছে মাংসের। ক্ষুব্ধ ক্রেতা। মাছ মাংসের বাজার একটু বেশি। শরীয়তপুরের বাজারে বাড়তি সবজির দাম। সংকট সয়াবিন তেলে। মিলল বোতলজাতটি নির্ধারিত মূল্যের চেয়ে 10 থেকে 15 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলটা আছে, এটা বাজারে কিছুটা পরিমাণ পাওয়া গেল, এটা যে গায়ের যে মূল্য আছে এর থেকে উদ্যোগতি অনেক বেশি পরিমাণে রাখে। কুষ্টিয়ায় সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 3 থেকে 4 টাকা, আর মোটা চালে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। এদিকে বাজারে অন্য পণ্য না কিনলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বাজারের বিষয়টা তো আগে পরে কিনা আছে, অনেকে কম বেশি, হয়তো 80 টাকা যাদের কিনা আছে তারা 82 বিক্রি করছে। আজকে যারা 82 টাকায় কিনছে তারা 84 বিক্রি করছে, এবং আগে যাদের কিনা আছে তারা আর একটু কমে বিক্রি করছে। লক্ষ্মীপুরে স্থিতিশীল শাকসবজির বাজার, তবে বাড়তি মাছের দাম। সিলেটের বাজারে মাছ মাংসের দাম ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি সবজিতে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীরা
উদযাপন করেছে হোলি উৎসব। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো উদযাপিত হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের বাহা বঙ্গা উৎসব। শুক্রবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেছে হোলি উৎসব। উপজেলার বিভিন্ন হিন্দু পাড়া এবং মন্দির প্রাঙ্গণে শুরু হয় এই উৎসব। এ সময় ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পরে সনাতনীরা রং দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন। এদিকে শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম ছায়ামঞ্চে বাহা বঙ্গা উদযাপন কমিটির আয়োজনে শুরু হয় বাহা বঙ্গা উৎসব। এ সময় ঐতিহ্যবাহী গান ও নাচের তালে তালে বিশ্ববিদ্যালয়ের শালবনে জড়ো হয়ে পূজা অর্চনায় অংশ নেন সাঁওতাল ধর্মাবলম্বী নারী ও পুরুষরা। পরে নিজেদের মধ্যে শাল ফুল বিতরণ, তীর নিক্ষেপ, ঐতিহ্যবাহী বাহা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় বাহা উৎসব। বন থাকলে সাঁওতালদের খাদ্যের অভাব নাই, এই বিশ্বাস থেকেই সাঁওতালরা এই বাহাবঙ্গা উৎসব বা পূজা করে। মূলত আমরা প্রকৃতির এই যে বসন্তকালের আগমনের বার্তা হিসাবে আমরা এই পূজাকে প্রাধান্য দেই। যখন নারী পুরুষরা বিভিন্ন মাঠে ঘাটে কাজ করে, তাদের রিফ্রেশ লাগে, রিফ্রেশমেন্ট প্রয়োজন। তো ওই সুবাদে আমরা এটাকে, এই পূজা না করলে আমরা নাচ গান করতে পারি না, মাথায় ফুল দিতে পারি না। সরু সড়ক, মাত্রাতিরিক্ত অটোরিকশা ও যত্রতত্র পার্কিং এর কারণে পিরোজপুর শহরে লেগে থাকছে যানজট, ঘটছে দুর্ঘটনা, ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। শহরের সব সড়কই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। কে কার আগে যাবে চলছে সেই প্রতিযোগিতা। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সরু রাস্তায় যত্রতত্র রাখার কারণে সৃষ্টি হয় যানজট। এমন চিত্র পিরোজপুর সদরের। 1865 সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ও ভৌত কাঠামোর তেমন কোনো উন্নতি হয়নি। শহরের সরু রাস্তা প্রশস্ত না হলেও দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এতে নিত্য যানজটের কবলে পড়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। এছাড়াও ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু এত পরিমাণ অটো যে মানুষ, সাধারণ মানুষ যে রাস্তায় আমরা যে হাঁটবো, সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। অথচ এখন ছোট বাচ্চাদেরকে আমরা রাস্তাঘাটে ছাড়তে পারি না। তার একমাত্র কারণ হয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশা থাকলে পরে আমরা আসলে পিরোজপুরবাসী একদম এদের কাছে পুরোপুরি জিম্মি হয়ে গেছি। এদের তো কোনো প্রশিক্ষণ নাই, রাস্তায় যে কোনো সময় চলতেছে, চলতে চলতে গায়ে উঠাই দিতেছে, গায়ের উপর উঠাই দিয়ে ব্রেক করতেছে। তাতে আমরা প্রতিনিয়ত 2-4 জন আহত হচ্ছেই পিরোজপুর শহরে। তবে অটো চালকরা বলছে শহরে স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের রাস্তায় বাহন রাখতে হয়। আমাদের দাবি ছিল যে অটোওয়ালাদের জন্য একটি আলাদা স্ট্যান্ড করে দেওয়ার জন্য। তো এখন যদি তাদেরকে একটি জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে মনে হয় আমাদেরও ভালো হয়, তাদের জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়, কারণ জনগণ রাস্তায় এখন হাঁটতে পারতেছে না। এদিকে পুলিশ বিভাগ জানায় যানজট রোধে একাধিক এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যত্রতত্র যে পার্কিংগুলো আছে সেগুলো যেন না হয়, এবং আমাদের যে পিরোজপুরবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন যত্রতত্র পার্কিং না করে। তো অটো এসে যে যানজট সৃষ্টি করে অন্য এলাকার, সে বিষয়ে আমরা ট্রাফিক পুলিশকে বলে দিয়েছি যে একাধিক জায়গায় তারা চেকপোস্ট বসিয়ে যে এলাকা দিয়ে ঢুকতে পারে গাড়িগুলো অন্য এলাকায়, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বলা হয়েছে যে চেকপোস্ট বসিয়ে তারা যেন এই যে অন্য বাইরের অটোগুলো যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে। পিরোজপুরে প্রায় 5000 অটোরিকশা ও 6000-এর বেশি চালক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজার হাজার মুরগি। দিশেহারা খামারিরা 1 মাসে মাহমুদুল হাসান নামের এক খামারির 20,000 মুরগি মারা গেছে। এতে বড় আর্থিক ক্ষতিতে পড়েছেন তিনি। সহকর্মী সালেহ এলাহি কুটির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নুসরাত শোভা। মুরগির খামারি মাহমুদুল হাসান 20 বছরেরও বেশি সময় ধরে খামার করছেন তিনি। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় তার 4টি খামার রয়েছে। ঈদকে সামনে রেখে একসঙ্গে 8,000 বাচ্চা তোলেন এসব খামারে।
এই চালানে বাচ্চা তোলার পর থেকেই অসুস্থ হতে থাকে নতুন চালানসহ খামারে থাকা অন্যান্য মুরগিও। অসুস্থ মুরগিগুলো বাঁচানোর চেষ্টায় খরচ করেন লাখ টাকা, কিন্তু লাভ হয়নি। কয়েক দিনের ব্যবধানে মারা যায় 20,000-এরও অধিক মুরগি। গত 16 তারিখ আমি পবিটার 8,000 বাউন লেয়ার বাচ্চা এনেছি। 17 তারিখ থেকেই মরা শুরু। কার্ডনেই পেয়েছি 60টা মরা। মুরগিগুলো স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক জানান, খামারের মুরগিগুলো রানীক্ষেত রোগে আক্রান্ত, যার কারণে ওষুধ প্রয়োগে কোনো কাজ হচ্ছে না। মুরগিগুলা আক্রান্ত হওয়ার কারণে রেসপন্সটা আসতেছে না। তো বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও দেখা যায় আসলে অ্যান্টিবায়োটিক তো ভাইরাসের এগেইনস্টে কাজ করে না। এ অবস্থায় উন্নত মানের ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা দু একটা খামারে ভিজিট করেছি, সেখানে আমরা রানীক্ষেত রোগের প্রকোপ দেখেছি এবং আমরা খামারিদেরকে পরামর্শ দিচ্ছি যাতে এই রানীক্ষেত রোগ কন্ট্রোলের জন্য সঠিক এবং উন্নত মানের ভ্যাকসিন ব্যবহার করে। রানীক্ষেত ছোঁয়াচে রোগ হওয়ায় মৌলভীবাজারের খামারগুলোতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আর্থিক ক্ষতি থেকে বাঁচতে দ্রুত সহায়তা চান মৌলভীবাজারের সব খামারিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুলতানি আমলের নান্দনিক স্থাপত্য নিদর্শন মুন্সিগঞ্জের বাবা আদম মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, মধ্যপ্রাচ্য থেকে বাবা আদম এই অঞ্চলে ইসলাম প্রচারে এসেছিলেন। ধর্ম প্রচার করতে গিয়ে হিন্দু রাজা বল্লাল সেনের সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হয়। পরে তার স্মৃতিকে ধরে রাখতে সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহের শাসনামলে মালিক কাফুর বাবা আদম মসজিদ নির্মাণ করেন। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আল মারুফ। মুন্সিগঞ্জের সদর উপজেলার মীরকাদিম পৌরসভার দরগাবাড়ি গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের অনন্য স্থাপত্য শৈলী বাবা আদম মসজিদ। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটির উত্তর দক্ষিণে লম্বা, সামনে খিলান আকৃতির একটি প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের উপরে ফার্সি অক্ষরে খোদাই করে কালো পাথরের ফলক লাগানো রয়েছে। সেই ফলক থেকে মসজিদ নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া যায়। ভালো লাগে বিদায় আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ দরগাবাড়ি পড়ি জামাতের সহিত, এবং কি দূর দূরান্ত অনেক মুসল্লি আসেন, মুসল্লিরা তৃপ্তি সহকারে নামাজ পড়েন। কোনো সিমেন্ট বা কোনো কিছু নাই, শুধু চুন, সুরকি আর তেঁতুলের পানি, যেই জন্য এটা সব সময় ঠান্ডা থাকে। শীতে গরমের দিনে মনে হয় যে আপনি একটা এসির ভিতরে থাকলে যে অবস্থা, এটার পজিশনটা এরকম। বাবা আদম মসজিদের নির্মাণ শৈলী দেখতে বছর জুড়ে দরগাবাড়িতে আসেন দেশ বিদেশের পর্যটক ও দর্শনার্থীরা। প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে দেশি বিদেশি বিভিন্ন লোকজন এসে আমাদের এখানে পর্যটন করে, বিভিন্ন লোকজন এসে দেখে, এটা সম্বন্ধে বিভিন্ন তথ্য নেয়। এই জন্য আমাদের গ্রামবাসী হিসাবে আমরা গৌরবান্বিত বোধ করছি। সারা বাংলাদেশে পর্যটন প্রিয় মানুষ, এমনকি বিদেশ থেকেও পর্যটন প্রিয় মানুষ এই মসজিদটি দেখার জন্য আসেন এবং বাবা আদমের মাজার জিয়ারত করার জন্য আসেন, পুণ্য লাভের জন্য আসেন। ইতিহাস থেকে জানা যায়, বাবা আদম মধ্যপ্রাচ্য থেকে 1173 সালে মুন্সিগঞ্জ জেলা সদরের রামপালে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তখন ছিল সেন রাজাদের রাজত্ব। বিক্রমপুরের মহাপরাক্রমশালী রাজা বল্লাল সেনের সঙ্গে বাবা আদমের যুদ্ধ বাধে। ওই যুদ্ধে বাবা আদম মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার 3 শতাব্দী পর 1483 সালে মসজিদটি নির্মিত হয়। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে মালিক কাফুর মসজিদটি নির্মাণ করেন এবং মসজিদের নাম রাখা হয় বাবা আদম মসজিদ। আসরের নামাজরত অবস্থায় অথবা ধ্যানরত অবস্থায় তাকে পিছন থেকে এসে আঘাত করা হয়েছে এবং সে সাথে সাথে শহীদ হয়ে গেছে। তার সমাধি আমরা যে গেটের পাশে দেখে আসছি, এটাই তার সমাধি। এবং এই মসজিদ তার ইন্তেকালের 330 বছর পরে নির্মাণ করা হয়েছে মালিক ইবনে কাফুর। 1991 সালে বাংলাদেশের প্রথম ইসলাম প্রচারক বাবা আদমের স্মৃতিস্মারক প্রাচীন মসজিদের ছবি সংবলিত ডাক টিকিট প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। ধন্যবাদ সবাইকে।